ফ্ল্যাট প্লেট স্ল্যাবের কলাম এবং স্ল্যাব ছাড়া আসলে কিছুই নাই। বাট কলামকে কেন্দ্র করে আমরা যে মিডল স্ট্রিপ, কলাম স্ট্রিপ এগুলো গত ক্লাসে বুঝিয়েছি, সেটা খেয়াল রাখতে হবে যে কলামকে কেন্দ্র করে। এছাড়া পাঞ্চিং শেয়ার রেইনফোর্সমেন্ট যেটা তোমরা ছবিতে দেখতে পাইতেছো, পাঞ্চিং শেয়ার রেইনফোর্সমেন্ট এটাও ডিজাইন আছে এই চ্যাপ্টারে, যে কিভাবে পাঞ্চিং শেয়ার রেইনফোর্সমেন্ট ডিজাইন করতে হয়, কিভাবে তাকে কত দূরে কাটতে হবে, এগুলো একটা ম্যাথডস। ফ্ল্যাট প্লেট স্ল্যাবে কোনো ক্র্যাঙ্ক বার ইউজ হয় না, এটা খেয়াল রাখতে হবে। কোনো ক্র্যাঙ্ক বার নাই, অল আর স্ট্রেট বার। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ 2 লেয়ার, উপরের এক লেয়ার আর নিচের এক লেয়ার, সব স্ট্রেট। কোনো ক্র্যাঙ্ক বার ইউজ হবে না। অনলি বিম কানেক্টেড ফ্লোরে ক্র্যাঙ্ক বার ইউজ হয় স্ল্যাবে। এবং স্ল্যাব রেইনফোর্সমেন্ট বসানোর সময় ইঞ্জিনিয়ারকে এবং তার ডিটেইলিং বা ড্রয়িং সব নিয়ে উপস্থিত থাকতে হয়। এবং তোমরা এই ছবিতেও দেখতে পাচ্ছ হাতে শিডিউল নিয়ে দাঁড়ায় আছে একজন ইঞ্জিনিয়ার ডান পাশের ছবিতে। কারণ এটা ফ্ল্যাট প্লেট স্ল্যাবের রেইনফোর্স অ্যারেঞ্জমেন্ট কিছুটা হলো কমপ্লিকেটেড। এবং স্ট্রেট বার, পাঞ্চিং শেয়ার রেইনফোর্সমেন্ট থাকতেছে, কোন স্টিলের কোনটা উপর দিয়ে যাবে কোনটা নিচে দিয়ে যাবে, এই একটা পয়েন্ট থেকে যায়। তোমরা যদি এদিকে দেখো ভালো করে, লং ডিউরেকশনের রেইনফোর্সমেন্ট সবসময় নিচে বসবে, শর্টটা উপর দিয়ে যাবে। এটা অবশ্যই মানতে হবে ফ্ল্যাট প্লেটের। এবং আমরা আগের ক্লাসে, গত ক্লাস দেখিয়েছি যে তোমার কেন লংটা নিচে শর্টটা উপরে। এটা কোনো ইচ্ছা না। লোড যদি লং ডিউরেকশনে ট্রান্সফার হয় এবং সেক্ষেত্রে অবশ্যই সেখানে কি হবে, ডিফ্লেকশন হবে। আর ডিফ্লেকশন আটকানোর একমাত্র উপায় হচ্ছে রেইনফোর্সিং বার। তো স্বাভাবিকভাবে তোমরা এখানে দেখতে পাইতেছো যে লংটা নিচে বসছে। এবং পাঞ্চিং শেয়ার রেইনফোর্সমেন্টের দিকে ভালো করে যদি তাকায় দেখো, যে লংটা এই যে ঢুকতেছে ভিতরে, কিন্তু পাঞ্চিং এর ঢুকে তারপর নেমে যাবে, আর আরেকটা তল দিয়ে যাবে, আবার একটা ভিতর দিয়ে যাবে। এখানে হালকা ভুল আছে। ভুল আছে বলতে প্রত্যেকটা প্রত্যেকটা লং ডিউরেকশনের বারকে পাঞ্চিং শেয়ারের রেইনফোর্সমেন্টের ভিতর দিয়ে ঢুকে তারপর আবার নামিয়ে আনা হয়েছে। ওই মাথায় যে কনসিল বিম করে তো খালি সবাই, তো বসাতে গিয়ে কনসিল বিম কনসেপ্টটা মানছে, কিন্তু ইঞ্জিনিয়ার থাকার কারণে হয়তো কাটতে বাধ্য হয়েছে। ইঞ্জিনিয়ার হয়তো ড্রয়িং দেখে দেখে করছে, কাটছে। কিন্তু বসানোর যে থিওরিটা, কনসিল বিমের থিওরি দিচ্ছে। কারণ মনে রাখতে হবে কনসিল বিম মানে বিম, সুতরাং স্ল্যাবের সমস্ত রেইনফোর্সমেন্টের ব্যাপার স্যাপার বিমের মধ্য দিয়ে ট্রান্সফার হবে। এই যে এই যে কনসেপ্ট একটা, এটা এটা ক্লিয়ার না হলে সবসময় সমস্যা। যে আমি আমি কনসিল বিম দিচ্ছি না শেয়ার এনফোর্সমেন্ট দিচ্ছি। কনসিল বিম হলে একটা বিম, যার পরে স্ল্যাব রেস্ট করবে, হয়তো তার থিকনেস স্ল্যাবের সমান, কিন্তু স্ল্যাবটা রেস্ট করতেছে, সেই ক্ষেত্রে স্ল্যাবের রেইনফোর্সমেন্ট বিমের ভিতর দিয়ে যাবে, নিচেরটা। আর উপরেরটা তো উপর দিয়ে যাবে, অ্যাজ ওয়েল যেভাবে বিমের উপর দিয়ে যায়। তো এইগুলো যদি না খেয়াল করে তাহলে তো হবে না। এখন পাঞ্চিং শেয়ার এনফোর্সমেন্টে সে কনসেপ্টটা দিয়ে দিচ্ছে তার এই এখানে হালকা একটু ভুল আছে। যাই ঘটুক, আমরা আগে বলছি যে আমরা সহজে কারেক্ট রেইনফোর্সমেন্ট দেখি না, তাও এই সাইটে কিছুটা তো কারেক্ট করা আছে। এবং লংটা নিচে, শর্টটা উপরে, বাট প্রত্যেকটা বার তোমরা দেখতে পাইতেছো এই যে ভিতর দিয়ে যাচ্ছে সব, এই ভিতর দিয়ে চলে গেছে সব।
যাই হোক, এই যে রেইনফোর্সমেন্ট দেখলাম এবং এই রেইনফোর্সমেন্ট দেখার জন্য যে মোমেন্ট লাগবে, রেইনফোর্সমেন্ট বের করার জন্য স্টেপ 4 টোটাল মোমেন্ট, আমরা এই এই মোমেন্টের পুরো ব্যাখ্যা দিচ্ছি কিন্তু আসলে হোয়াট ইজ ডাব্লিউ, হাউ টু ক্যালকুলেট L2 এন্ড হোয়াট ইজ ln, এগুলোর কোনো পুরো ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং এটা টোটালি কনসেপচুয়াল। কিন্তু তোমরা বুঝতে পারছো যে মানে এনে এই ফর্মুলা ইউজ করতে গিয়ে তুমি মুখস্থ আশ্রয় নিতে পারবে না কোনোদিনই তোমরা। L2 জিনিসটা L2 জিনিসটা যদি ঠিক না হয় তাহলে সব গড়বড় হয়ে যাবে। এই মোমেন্ট আমরা এটা বলেছিলাম যে একটা যে কোনো জায়গায় আমি যদি কথার কথা এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছ, দুই স্ল্যাবের, একটা একটা হলো মনে করো এই ডিরেকশনের, আর একটা দেওয়া আছে এই ডিরেকশনে। ওকে, আমি যেই ডিরেকশনেই নেই না কেন, আমরা যদি দেখাই যে এই স্ল্যাবটা, যে এই স্ল্যাবটা অথবা এই স্ল্যাব, যদি এই স্ল্যাব হয় তাহলে কোন ডিরেকশন? ওকে, আমি উদাহরণ দিলাম, মনে করো এটা 20 ফিট আর এটা 16 ফিট, তাহলে ডেফিনেটলি এই ডিরেকশন হচ্ছে লং। সেই লং এ আমি যদি বের করতে চাই রেইনফোর্সিং বার, রেইনফোর্সিং বার যদি আমি বের করতে চাই তাহলে আমাকে দেখতে হবে যে মোমেন্ট কোথায় সৃষ্টি হবে। মোমেন্ট সৃষ্টি হবে সাপোর্টে, নট স্ল্যাবের ভিতরে। তো স্বাভাবিকভাবে আমি লং ডিউরেশনে দেখলে, তোমরা যদি এইভাবে তাকাও, মনে করো একবার চোখ যদি এদিকে রাখো লং এ, তাহলে তুমি কিন্তু এই জোড়া কলামকে দেখতে পাবা। আবার যদি ওই প্যানেলের উপরের জোড়ার দিকে তাকাই তাহলে কিন্তু এই জোড়া কলাম। এবং দুই জোড়া কলামের মধ্যে কোন জোড়া নিব সেটা আমরা ব্যাখ্যা করছি। ধরো উপরের জোড়াটাই আসলো, যখন মনে করো এই জোড়া কলামটা সিলেক্ট হলো এখানে, তখন আমরা একটা কি মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো কলামের ফেসে। দেখছো যে আমরা একটা মোমেন্ট ডায়াগ্রাম আঁকছি যার দুটো নেগেটিভ, সাপোর্টে সবসময় নেগেটিভ তোমরা জানো, এবং মিড স্পানে অলওয়েজ পজিটিভ, অলওয়েজ পজিটিভ। বিমের ক্ষেত্রেও তাই, দুই সাপোর্টে উপরে রেনফোর্সমেন্ট বসাই, তার মানে এটা নেগেটিভ মোমেন্ট থেকে আসে সাপোর্টের কাছে, আর মিড স্পানে আমরা নিচে বার বসাই, সেটা পজিটিভ মোমেন্ট থেকে আসে। এবং ওই ডায়াগ্রামটা এরকমই। এই যে তিনটা মোমেন্ট, দুইটা নেগেটিভ একটা পজিটিভ, এটা আমি যদি এভাবে করি আর অথবা আমি যদি এইভাবে করি, তাহলে এখানেও কিন্তু দুইটা নেগেটিভ একটা পজিটিভ। তোমাদের মধ্যে লং ডিরেকশন আর শর্ট ডিরেকশন, ইন্টেরিয়র আর এক্সটেরিয়র, আমরা দেখলাম যে অনেকের কনফিউশন রয়ে গেছে। লং ডিরেকশন আর শর্ট ডিরেকশন নিয়ে অনেকে মানে তালগোল পাকায় ফেলে। আমরা মনে রাখার একটা সহজ উপায়, লং ডিরেকশন মানে তুমি যেই ডিরেকশনে লং ডিস্টেন্স ক্রস করবা সেটাই লং ডিরেকশন, এভাবে মনে রাখবা। তো 20 ফিটের দিকে আমি যদি এটা বলি, এটা যদি 20 ফিট যদি আমি বলি, তাহলে আমি আমি এইটা এখান থেকে এতটুকু 20 ফিট, তার মানে আমাকে এইভাবে হাঁটতে হবে 20 ফিট ক্রস করতে গেলে, তার মানে এইটাই লং ডিরেকশন। অনেকে যেটা গোলমাল পাকায় ফেলে, এটা হলো একটা পয়েন্ট। আর অপোজিট অটোমেটিক শর্ট ডিরেকশন। আরেকটা হলো যে তোমার মনে করো মোমেন্ট, মোমেন্ট যখন আমরা বের করতে চাই তখন দুইটা সাপোর্ট একটা মিড স্পান থাকে, সেটা বিমে করো স্ল্যাবে করো যেখানেই করো না। নাও এখানে দুইটা সাপোর্ট এবং একটা হচ্ছে এই পাশে আর একটা হচ্ছে এই পাশে, একটা হচ্ছে এই পাশে। এখন এক্সটেরিয়র কোনটা ইন্টেরিয়র কোনটা, এটা তো তোমরা তালগোল পাকাও, এটা তো তোমরা কি তালগোল পাকায় ফেলো। এক্সটেরিয়র ইন্টেরিয়র যখন বের বের করতে যাবা তখন তোমার দৃষ্টি দিবা তাদের পারপেন্ডিকুলার বরাবর, এই দেখো এইভাবে। মোমেন্ট ডায়াগ্রাম যখন আঁকবা তখন তাকাবা যেই ডিরেকশন সেই ডিরেকশন, এই যে এইভাবে। এবং এই ডিরেকশনের এখান থেকে তুমি যে স্টিলটা পাবা সেটা বসবে কিন্তু এইভাবে, ওই ডিরেকশনেই বসবে। যেই ডিরেকশনের মোমেন্ট বের করবা ওই ডিরেকশনে তাকাবা,
এবং ওই ডিরেকশন স্টিল বসবে। আর যদি ইন্টেরিয়র এক্সটেরিয়র বের করতে চাও, কোনটা ইন্টেরিয়র সাপোর্ট কোনটা তোমার ইয়া এক্সটেরিয়র, সেটার ক্ষেত্রে তাকাবা তার পারপেন্ডিকুলার সাপোর্টের। দেখো আমি তাকাইছি, তারপর তাকানোর পরে তোমার দুই পাশে দুইটা সাপোর্ট দেখতে পাবা, এই যে একটা, এই যে একটা। এখন তাকিয়ে দেখো যে তার ওই সাপোর্টের বাম পাশে কেউ আছে কিনা, ডান পাশে আরো কোনো সাপোর্ট আছে কিনা। তুমি যদি নজর এদিকে তাকাও, বাম পাশে কিন্তু কোনো সাপোর্ট নাই, ডান পাশে আছে। সুতরাং এটা হলো এক্সটেরিয়র কলাম। যখনই এক্সটেরিয়র কলাম হবে, তখনই ওইখানে যে নেগেটিভ মোমেন্টটা হয়ে যাবে এক্সটেরিয়র নেগেটিভ। কি হবে? এক্সটেরিয়র কি নেগেটিভ। তাহলে এখানে কোনটা এক্সটেরিয়র নেগেটিভ হবে? এইটা। তারপর আসো এই কলাম, এই কলামের দিকে যখন তাকাইছো তখন বাম দিকে দেখো এ এ আছে, ডান দিকে এ আছে, তার মানে এইটা হবে ইন্টেরিয়র নেগেটিভ। এইভাবে যদি চিন্তা করো তাহলে কোনো দিনই তোমার কোনটা ইন্টেরিয়র কোনটা এক্সটেরিয়র ঝামেলা লাগবে না। এই যে আমি এখন মাত্র আমরা ইন্টেরিয়র এক্সটেরিয়র লং শর্ট ডিরেকশনের কনসেপ্টটা বুঝাই দিলাম, কিন্তু এখন যদি এখানে ক্লিয়ার না হয় তখনই আমার সমস্যাটা শুরু হবে অঙ্কের পরে। তো যাই হোক, আমরা L2 কনসেপ্টের খেয়াল রাখতে হবে তোমার, যে L2টা কিভাবে আসতেছে ওইটা। যেই কলাম যেই জোড়া কলাম কনসিডার করে L2 বের করা হচ্ছে, সেই জোড়া কলামেরই মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে। আমরা এই ফিগারে দেখাচ্ছি যে L2 হিসাবটা, তার মানে তুমি এই প্যানেল নাও কি এই প্যানেল নাও, ডেফিনেটলি এই জোড়া কলাম অথবা ওই প্যানেল নিলে এই জোড়া কলামকে মিন করতেছে। এখন আমি যদি এই প্যানেলে থাকি তাহলে আমার ডায়াগ্রামটা হবে এই যে দুইটা নেগেটিভ দুইটা পজিটিভ, একটা এক্সটেরিয়র নেগেটিভ একটা ইন্টেরিয়র নেগেটিভ, মিডল স্পান পজিটিভ। আর আমি যদি মাঝেরটা নেই এইটা, তাহলে আমার ডায়াগ্রাম হবে এরকম, এবং দুইটাই ইন্টেরিয়র নেগেটিভ, এটাও ইন্টেরিয়র নেগেটিভ এটাও ইন্টেরিয়র নেগেটিভ, মিডল স্পান পজিটিভ। ওকে, নাও আসো আমরা একটু আগে একটা মোমেন্ট ফর্মুলা দেখাইছি তোমার। মোমেন্ট ফর্মুলা দেখানোর পর বলছি যে কি বলছি, যে ওইটা হচ্ছে টোটাল মোমেন্ট। এটা হচ্ছে টোটাল মোমেন্ট। এবং আমরা একটা উদাহরণও দিয়েছিলাম ক্লাসে, যে মনে করো কোনো এক জায়গায় তুমি ত্রাণ পাঠালা 50 বস্তা চাল, এই 50 বস্তা চালই হচ্ছে এই টোটাল মোমেন্ট, বাট এর 3 ভাগ হবে এখন। ঠিক আছে, জেলা থেকে জেলা পরিষদে গেল 50 বস্তা চাল ওই জেলায়, সে এখন 3 জেলায় ভাগ করবে, 3 জেলায় ভাগ করবে, যেটাতে বেশি মানুষ সেটাতে বেশি পাঠাবে, যেটাতে কম মানুষ সেটাতে সেই অনুযায়ী পাঠাবে। তার মানে 50 বস্তা চাল 3 ভাগ হয়েছে। তো এর অর্থ কি? এর অর্থ 3 ভাগকে যোগ করলে আবার 50 বস্তা হবে, এটা ঠিক থাকতে হবে। এখন আমি পাঠালাম 3 জায়গায়, যত বস্তা সব বস্তা যোগ করে দেখলাম 80 বস্তা হয়, সরি 40 বস্তা হয়, কিন্তু আসছিল কিন্তু 50 বস্তা। তার মানে 50 বস্তা আমি 3 ভাগ করলে 3 ভাগকে যোগ করলে আবার 50 বস্তা হইতে হবে। এখন যদি এই কনসেপ্টটা আমি যদি বুঝি, তাহলে এখন আমরা এখনই মোমেন্টে সেই জিনিসটা দেখাচ্ছি, যে মোমেন্ট ফর্মুলার মধ্যে যেটা দেখতে পাইতেছে সেটা হচ্ছে 50 বস্তা। এখন আমি ভাগ করতেছি, ভাগ করবো তো আমার মতন করে। এটা এক জেলা, এটা আরেক জেলা, জেলা ও আইজও কিন্তু ত্রাণ চেঞ্জ হয়। তো এরকম মনে করো আমি যদি এইটাকে নেই, তাহলে আমার কিন্তু একটাকে বলছি এটা লং ডিরেকশনে, এটা এক্সটেরিয়র নেগেটিভ এটা ইন্টেরিয়র নেগেটিভ, এটা হচ্ছে মিড স্পান পজিটিভ। তার মানে ওই যে 50 বস্তা 3 ভাগ হবে, এবং জেলার উপজেলার গুরুত্ব অনুযায়ী এক্সটেরিয়র নেগেটিভ, দুইটা নেগেটিভের মধ্যে একটা হলো এক্সটেরিয়র নেগেটিভ একটা হলো ইন্টেরিয়র নেগেটিভ। এর ভিতরে উইকার হচ্ছে এক্সটেরিয়র নেগেটিভ, কারণ এক্সটেরিয়র কলাম সব সময় উইকার, উইক থাকার কারণে সে মোমেন্ট বেশি কি রেজিস্ট করতে পারে না। তো স্বাভাবিকভাবে এক্সটেরিয়র নেগেটিভে কম যাবে, ইন্টেরিয়র নেগেটিভে বেশি যাবে, আর যা মাঝে যাবে পজিটিভ সেটা তো আছেই।
কিন্তু আমি যদি ইন্টারটা হয়, কিভাবে ইন্টেরিয়র আমরা আগে বলেছি তুমি যেই ডিরেকশনে নিবা ওই ডিরেকশন বরাবর কলামকে দেখবা। আর আমরা বলেছি যে এই ডিরেকশনে মনে করো এটা 20 ফিট, এটাও 20 ফিট, আর এগুলি 16 ফিট। তার মানে লং ডিরেকশনে গেলে আমাকে কিন্তু এই প্যানেল যদি নাও তাহলে কিন্তু এই জোড়া কলামই আসবে লং ডিরেকশনে তাকাইলে। এই হিসাবে এটা ইন্টারনেগেটিভ, এটা ইন্টারনেগেটিভ, মাঝেরটা কি মিড স্পান পজিটিভ। যেহেতু দুইটা ইন্টারনাল নেগেটিভ তাহলে এই দুইটা আবার মান সমান হবে। তিনটারই যোগফল একটু আগে যে মোমেন্ট ফর্মুলা দিস দেখছো ওইটা সমষ্টির সমান হবে। তো এই যে মোমেন্ট বের করব কেমনে, তার জন্য আমরা গত ক্লাসে শেষ করেছিলাম এই জায়গায়, তোমরা দেখতেই পাইতেছো। এখানে আমরা জাস্ট ড্রয়িং করে দেখাইছি। যেমন এই যে এক্সটেরিয়র কথা বলা হয়েছে, আমি যদি এইভাবে তাকাইতাম 20 ফিট যেটা বলছি সেটা, সেই ইয়াটাকে আমরা এখন ভার্টিক্যাল করে, ওটা তো প্ল্যানে দেখাইছিলাম 2 কলাম, এখন ভার্টিক্যাল। ওকে, দিস ইজ এক্সটেরিয়র কলাম, যেটা একটু আগে দেখছিল যে সাইডে এটা এক্সটেরিয়র কলাম, তার মানে এটা এক্সটেরিয়র নেগেটিভ, মিড স্পান পজিটিভ, ইন্টেরিয়র নেগেটিভ, এটা ইন্টেরিয়র নেগেটিভ। আমি যদি এইটা থাকি তাহলে এটাও ইন্টেরিয়র নেগেটিভ, ইন্টেরিয়র নেগেটিভ, মিড স্পান পজিটিভ। নাও আমি আমার যদি এটা হয় তাহলে এক্সটেরিয়র নেগেটিভে টোটাল মোমেন্ট দেখতে পাচ্ছ 26% টোটালের, ইন্টেরিয়র নেগেটিভে 70% এবং মিড স্পানে 52%। তার সামনে যে প্লাস আর মাইনাস এটা কিন্তু অ্যালজাব্রিক না, এটা কিন্তু ডিরেকশনাল। পজিটিভ মোমেন্ট যেটা ক্লকওয়াইজ তার সামনে পজিটিভ সাইন বসে, নেগেটিভ মোমেন্ট হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ তার সামনে নেগেটিভ বসে। এখন আমি যদি বলি 3টা যোগ করো, তোমরা হয়তো ভাবতেছো যে 2টা মাইনাসকে যোগ করে আর আর পজিটিভটা বিয়োগ করে দেব, তা না। সাইন বা সাইনটাকে ইগনোর করতে হবে। এর অর্থ যোগ করতে গেলে 52% যোগ 70% যোগ 26%, খেয়াল করে দেখো 3টা যোগ করলে 100 বেশি হয়। তাহলে একটু আগে আমরা বললাম যে 50 বস্তা আসছিল, 3 উপজেলায় গেল, যোগ করে আবার 50 বস্তা হয় কিনা এটা আবার কি মিলায় দেখতে হবে যে ঠিক আছে কিনা। এখানে তো আমরা দেখতেছি 3টা যোগ করলে 100 বস্তা আসছিল, 3টা যোগ করলে দেখে 100 বস্তা বেশি হয়ে যায়। 52%, 70% আর 26%, 100-র অনেক বেশি। আর তোমরা তো প্রশ্ন করবা বাড়লো কেন, 100% হওয়ার কথা তো ছিল, তাই না? বাড়লো কেন, বাড়ছে এটা হলো স্ল্যাবের মোমেন্ট, স্ল্যাবের মোমেন্ট। মাঝে যে 52% দেখতে পাচ্ছ, এইটার 52% এটা পিওরলি স্ল্যাবের, কিন্তু দুই সাইডে যে 70 আর 26 এটা স্ল্যাবের সাথে কলামের কন্ট্রিবিউশন যোগ হয়েছে এখানে। মানে কলামও যেহেতু স্ল্যাবের সাথে মনোলিথিক কাস্ট, স্বাভাবিকভাবে কলামের কন্ট্রিবিউশন যোগ হওয়ার কারণে নেগেটিভ মোমেন্ট 70% আর 26% এটা হলো বৃদ্ধি পাওয়ার পর। এই জন্য 3টা যোগ করলে তোমার 100%-এর বেশি হচ্ছে। সেম কনসেপ্ট তোমার তোমার এখানে ক্ষেত্রে প্রযোজ্য। দুইটাই ইন্টেরিয়র নেগেটিভ, খেয়াল করে দেখো দুইটারই মান সেম, 65 আর মিড স্পান আছে 35। এই 35 পিওরলি এই স্ল্যাবের নিজস্ব তৈরি মোমেন্ট, কিন্তু বাকি 65 স্ল্যাবের নিজস্ব মোমেন্টের সাথে ইমিডিয়েট পাশে কলাম দাঁড়ায় থাকার কারণে এর কন্ট্রিবিউশন আছে। এর অর্থ কি, মোমেন্ট কখন বাড়ে, যখন সে স্ট্রঙ্গার হয়। খেয়াল করে দেখো মিড স্পানে সে স্ট্রঙ্গার না, কারণ সে একা 35%। একই স্ল্যাব যখন কলামের কাছে গেল সে স্ট্রং হলো, কার জন্য, কলামের উপস্থিতির কারণে। যখন একজন যখন তোমার আহ একা থাকো, মনে করো একা, তখন ভিতরে একা পথ হাঁটতেছো,
অন্ধকার রাস্তায় চলতে গেছিল, হঠাৎ কারেন্ট চলে গেছে, গলিতে একা যদি হাঁটো ভীতি চলে আসবে। ওই একাই তুমি যদি তোমার ফ্রেন্ডকে মাঝপথে পাও, দুইজনকে দেখা হইলো, তখন কিন্তু তুমি স্ট্রং ফিলিং হয়ে গেল, এখন আর ভয় নাই। তার মানে আগে যে ভয়টা পাচ্ছিলা, একই মানুষ তুমি এখন ভয় পাও না। পার্সেন্টেজ কেন ভালো পারলো? কন্ট্রিবিউশন ফ্রম ইউর ফ্রেন্ডস। ওরা তো তোমাকে এসে কিছু বলে নাই, বা তোমাকে তো একেবারে চেপে ধরে বসে থাকে নাই। তাহলে কেন ভয়ের ফিলিংটা চলে গেল? জাস্ট জাস্ট দুজন সংখ্যায় বেশি, এই ফিল থেকে। তো এখানেও তাই, স্ল্যাব যেখানে কলামের কাছে থাকার কারণে, কলামের কারণে স্ল্যাব তোমার স্টিফনেস বেড়ে গেছে। যেই স্টিফনেস বাড়ছে সঙ্গে সঙ্গে তার মোমেন্ট ক্যাপাসিটি বেড়ে গেছে। আমরা আগে বলি যে যত বেশি স্টিফার তত বেশি মোমেন্ট নিতে পারে সে, আর যত বেশি মোমেন্ট নিবে ততই সে ফেল কম করবে। যাক, তোমরা বুঝলা এতটুক পর্যন্ত। আমি হালকা রিভিউতে আসলাম, যেটা আগের ক্লাস পর্যন্ত, যে কিভাবে মোমেন্ট গুলি হয়। এবং তোমরা যে আগের বারবার আমরা বলে আসতেছি ইন্টেরিয়র এক্সটেরিয়র, তোমার লং শর্ট ডিরেকশন, এটা কিন্তু খুব কেয়ারফুলি তোমাকে পরীক্ষায় দেওয়া হলো যে ডিজাইন দি রেইনফোর্সমেন্ট ইন লং ডিরেকশন, কিন্তু তুমি যেভাবে লং ডিরেকশন ভাবতেছো সেটা হচ্ছে শর্ট, আসলে রিয়েলি শর্ট ডিরেকশন কে মিন করে। এখন একজন স্টুডেন্ট শর্ট ডিরেকশনে সবকিছু করে দিয়ে আসলো, এখন স্যার দেখে যে চাইছে অঙ্কে লং, দিছে সে শর্ট। স্যার দয়া পরবশত হয়তো 8-এ বা 7-এ 2 বা 1 দিয়ে দিচ্ছে, শুরুর দিকে হয়তো কিছু কারেকশন বা কারেক্টার দিয়ে দিচ্ছে। খাতা না দেখলে ওই স্টুডেন্ট ভাববে যে স্যার তাকে কম নাম্বার দিচ্ছে। তো এই একটা হতে হয় অনেক সময়, যে স্যার কম দিছে বা স্যার, যাই হোক, এগুলি আমরা এনে বললাম, তোমরা আরেক রিভিউতে রাখবে এই যে ডিরেকশন গুলো স্পেশালি। নাও এখন পরবর্তী কাজ কি আমার? পরবর্তী যে কাজ, যে উপজেলায় যে 3 উপজেলায় যে ত্রাণগুলো গেল, উপজেলা থেকে ইউনিয়ন পরিষদের দিকে এখন পাঠাবে। এক উপজেলার আন্ডারে অনেক ইউনিয়ন পরিষদ আছে। তার মানে মেইন 100 ভাগ বা 100%, 3 ভাগ হয়ে গেল 3 জায়গায়। ওইখান থেকে আবার সাব ডিভিশন হচ্ছে অ্যাকর্ডিং টু দি নাম্বার অফ ইউনিয়ন পরিষদ বা থানা, যেভাবে বলি না কেন, থানা পর্যায়ে বা যেভাবে আমরা চাই, বা পৌরসভা। তো এখানে আমরা কেমনে ভাগ করব? আমার কিন্তু মেজর ছিল আগের মোমেন্ট 100%। আমি যদি এইটা এই এদিকে নজর দেই, তাহলে 3 ভাগ হলো, এদিকে 1 ভাগ, এই যে 2 ভাগ, 3 ভাগ। এরা আবার 2 ভাগ হবে আবার এখন। এরা আবার কি হবে? 2 ভাগ। না, আমি আমার ছবিটাকে উপরে নিতেছি, তোমরা কিন্তু ভালো করে কেয়ারফুলি এগুলি খেয়াল করবে, বিকজ পুরো কনসেপ্টটা তুলে আনতেছি কেন ভাগ হচ্ছে, যাতে তোমার অঙ্ক করার সময় মোটেই ঝামেলা না হয়। খেয়াল করে কেন তারা 2 ভাগ হবে প্রতিটা জায়গায়। আমরা একটা প্ল্যানে আসছি, একটু আগে ভার্টিক্যাল দেখছিলাম প্ল্যানে, এই যে সেই এক্সটেরিয়র কলাম এবং সেই ইন্টেরিয়র কলাম, যেখানে 70%, এক্সটেরিয়র 26%, আর এই যে মিড স্পানে খেয়াল করো এখানে 52% দেখছো একটু আগে। আমরা বললাম যে 3 জায়গায় যাওয়ার পর তারা আবার 2 ভাগ করে হবে। কেন 2 ভাগ করে হবে? তোমাদের কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপের কথা খেয়াল আছে? কি খেয়াল আছে? কিরকম? যে আমরা বলছি যে কলাম স্ট্রিপ, কলামকে কেন্দ্র করে হাফ করেন এই পাশে, বাকি অংশ আরেক পাশে। যেমন খেয়াল করে দেখো, আমি এটাকে কলাম স্ট্রিপ আঁকতেছি এখন, ভালো করে দেখাও। এই ছবিটা কিন্তু, এই যেই ছবিটা গেছে এখানে কিন্তু এই প্যানেলের ঠিক অর্ধেক হয়েছে। যদি এটা 16 ফিট হয় তাহলে এটা কিন্তু এতটুকু হবে 8 ফিট।
আর নিচেরটা হবে 8 ফিট, এবং এই অর্ধেক লোড এদিকে গেছে। তদ্রূপ ভাবে এই প্যানেল যদি 14 ফিট হয় পাশে, সেখান থেকেও ঠিক অর্ধেক, তার মানে 7 ফিট ঠিক অর্ধেক লোড এদিকে আসছে। এর অর্থ এই যে এক্সটেরিয়র কলাম এবং ইন্টেরিয়র কলাম বরাবর যে অংশটুকু, এবং সেই অংশটুকু আমি যদি মার্ক করি, এই যে এখানে টোটাল লোড আসছে 7 আর নিচের 8, 8 আর সাথে 15 ফিটের। তার মানে এই এতটুকু হচ্ছে 15 ফিট। এটাই কিন্তু সেই L2-র কনসেপ্ট। তাহলে তোমরা বলবা যে আমরা কিন্তু কাজ করতেছি, মনে রাখবা, লং ডিরেকশন দিয়ে। এখন তোমরা বলবা স্যার লং ডিরেকশনে আপনি এটা নিচ্ছেন, এদেরকে নিলেন না কেন? ওই যে বললাম, এই দুটাতে লোড আসবে অনলি এই অর্ধেক, যেটা আমি যে বলছিলাম যে এটা যদি 16 ফিট হয় তাহলে এটা কিন্তু 8 ফিটের। তাহলে এই 8 ফিটের অর্ধেক আসতেছে লোড, এটাও কিন্তু L2। আর উপরের জোড়াতে এখান থেকে 8 ফিট, উপর থেকে 7 ফিটের, টোটাল 15 ফিটের লোড এদিকে আসতেছে, এটাও L2। উপরের L2 15 ফিট, নিচের L2 হচ্ছে 8 ফিট। বড়টা নিতে হবে, সেই জন্য আমরা বড়টা নিচ্ছি। বেশি লোড যেখানে যাবে ওইটাই ক্যালকুলেট। এখন আমরা দেখো কেন আমার এই যে এখানে ইন্টেরিয়র নেগেটিভ, এক্সটেরিয়র নেগেটিভ, মিড স্প্যান পজিটিভ 2 ভাগ হবে। এই 2 ভাগ কারা নিবে? কলাম স্ট্রিপ আর মিডল স্ট্রিপ। কেন নিবে তার মেকানিজমটা বুঝো। আমরা কি করতেছি, তোমার কলাম স্ট্রিপ আঁকতেছি উপরের জোড়াটাকে, এই দেখো, আর নিচের জোড়ার কলামকে কেন্দ্র করে। এতটুকু হচ্ছে এই যে কলাম স্ট্রিপ, এই যে কলাম স্ট্রিপ এই প্যানেলের বাকি অর্ধেক নিচের জোড়া কলামকে কেন্দ্র করে এই পাশে, এবং এটা হচ্ছে হাফ কলাম স্ট্রিপ, এটা হচ্ছে হাফ কলাম স্ট্রিপ। এখন তোমরা যদি ভালো করে তাকাও, আমরা যখন L2 হিসাব করতেছিলাম, L2 হিসাবের মধ্যে নিচের মধ্যে দেখো কলাম স্ট্রিপ ঢুকে আছে, আবার মাঝের এতটুকু কিন্তু মিডল স্ট্রিপ। তোমরা ক্লাসে শিখেছো যে মাঝেরটুকু মিডল স্ট্রিপ, উপরেরটুকু এখান থেকে এতটুকু হাফ কলাম স্ট্রিপ, এখান থেকে এতটুকু হাফ কলাম স্ট্রিপ। ধরলাম এটা আমার 16 ফিট, এটা আমার 20 ফিট। তাহলে তোমরা জানো যে হাফ কলাম স্ট্রিপ ছোট মানটার 1/4, এখানে আমার 16 ফিট বাই 20 ফিট প্যানেল, ছোট হচ্ছে কত? 16 1/4 হচ্ছে 4 ফিট। তার মানে উপরে 4 ফিট, নিচে 4 ফিট, তাহলে মানে মিডল স্ট্রিপ হয়ে যাবে তাহলে 8 ফিট। হাফ কলাম স্ট্রিপ 4 ফিট, হাফ কলাম স্ট্রিপ 4 ফিট, 8 ফিট চলে যাবে। তাহলে মাঝেরটুকু হচ্ছে মিডল স্ট্রিপ, 16 থেকে 8 বাদ দাও, 8 ফিট। এই যে ভালো করে তাকায় যদি দেখো, আমরা যে লোড যাচ্ছিল কোত্থেকে, এখান থেকে 8 ফিট উপর এই কলামের দিকে, এই 8 ফিটের ভিতরে দেখো হাফ হাফ কলাম স্ট্রিপ ঢুকে আছে, ভালো করে খেয়াল করছো কিনা, এবং হাফ মিডল স্ট্রিপ ঢুকে আছে। আমি যদি টোটালটা হিসাব করি তাহলে এইটারই ডাবল হবে, বাকি হাফ এখানে, বাকি হাফ এখানে। বুঝছো কিনা? আমরা দেখো, আমি আবার রিপিট করতেছি, এই মোমেন্ট আমি একটাকে, এটা হলো ইন্টার নেগেটিভ, এটা 2 ভাগ হবে, মিডল স্ট্রিপে যাবে, কলাম স্ট্রিপে যাবে। কোথায় যাবে? মিডল স্ট্রিপে, কলাম স্ট্রিপে। ওকে। যখন আমরা আমরা যখন এই জোড়া কলামে লোড আসতেছে, তখন আমরা উদাহরণস্বরূপ বলছিলাম এটা 14 ফিট, এটা 16 ফিট, তারপর এটা ছিল অর্ধেক অর্ধেক লোড আসতেছে, তাহলে এটা 7 ফিট, 8 ফিট, 8 আর যোগ করলে L2 হচ্ছে 15 ফিট, 15 ফিট। ওকে, লোডটা তো দেখছো তোমরা যে কিভাবে আসছে। নাও উপরের প্যানেলের অর্ধেক আসছে, কিন্তু উপরের প্যানেলের অর্ধেকের ভিতরেও, এই পুরাটার ভিতরে হাফ কলাম স্ট্রিপ ঢুকে আছে। দেখো এই যে হাফ কলাম স্ট্রিপ,
আবার নিচ থেকে যে 8 ফিট আসছে তার ভিতরে একটা হাফ কলাম স্ট্রিপ ঢুকে আছে। তাহলে নিচের হাফ আর উপরের হাফ ফুল একটা কলাম স্ট্রিপ, ঠিক কিনা? তারপর আসো মিডল স্ট্রিপে কেন মানটা ভাগ হচ্ছে? বাকি অর্ধেক দেখো, নিচের প্যানেলের অর্ধেক মিডল স্ট্রিপ, উপরের প্যানেলের অর্ধেক মিডল স্ট্রিপ বসে আছে। তার মানে উপরেরটা আর নিচেরটা যোগ করলে ফুল একটা মিডল স্ট্রিপ হবে। এর অর্থ ফুল মিডল স্ট্রিপ আর ফুল কলাম স্ট্রিপ যোগ করলেই 7 আর 8 15 ফিট হয়। সেই জন্য এই এই যে ছোট মোমেন্ট, এখানে যে মোমেন্টটা হইতেছে সেই মোমেন্টটা ভাগ হবে এই পর্যন্ত, এই পর্যন্ত। তদ্রূপ ভাবে মাঝের যে মোমেন্টটা পাবা সেটা ভাগ হবে এই পর্যন্ত, এই পর্যন্ত। তারপরে এক্সট্রা নেগেটিভের যে মোমেন্ট পাবা সেটা ভাগ হবে এই পর্যন্ত, এই পর্যন্ত। এবং এই যে উপরের পর্যন্ত বলতেছি তার মধ্যে আছে হাফ মিডল স্ট্রিপ, হাফ কলাম স্ট্রিপ, আর নিচের মধ্যে আছে হাফ কলাম স্ট্রিপ, হাফ মিডল স্ট্রিপ। এবং হাফ কলাম ফুল কলাম, হাফ মিডল ফুল মিডল। এখন সেই জন্য প্রতিটা মোমেন্ট কলাম স্ট্রিপে ভাগ হবে, মিডল স্ট্রিপে ভাগ হবে। এটা হচ্ছে একটা পুরো বেসিক কনসেপ্ট ডিডিএম এর, যে কেন আমরা টোটাল মোমেন্ট ফার্স্টে 3 ভাগ করলাম। এক, সেই 3 ভাগ যোগ করলে 100% কথা ছিল, হয় নাই, বেশি হয়েছে। কেন সেটা বেশি হয়েছে? তারপর প্রতিটা ভাগ ইন্টেরোনেগেটিভ বা এক্সটেরোনেগেটিভ বা মিড স্পান পজিটিভ কেন 2 ভাগের করে এক ভাগ কলাম স্ট্রিপকে দিচ্ছি, এক ভাগ মিডল স্ট্রিপকে দিচ্ছি। এটা একটা টোটাল বেসিক। এবং এই বেসিকটা যদি টিচার স্টুডেন্টদের সামনে বুঝাইতে না পেরে শুধু মুখস্থ বলে দেয় যে দেখো ইন্টারোনেগেটিভ মোমেন্ট, ইন্টারোনেগেটিভ স্টিল যেটা মোমেন্ট পাইছো, সরি মোমেন্ট পাইছো, তা কলাম স্ট্রিপে ভাগ করবা, মিডল স্ট্রিপে ভাগ করবা, কিন্তু সে বললো না যে কেন কলাম স্ট্রিপে ভাগ হচ্ছে, কেন মিডল স্ট্রিপে ভাগ হইতেছে। সে বলল না যে L2 কেন এরকম আসতেছে না। সমস্যাটা হয় না কেন? বিশেষ করে আমরা যে টেক্সট বুক গুলি ফলো করি সব জায়গায় প্যানেলগুলি একেবারে ইকুয়াল সাইজ থাকে। কিরকম দেখাচ্ছি, মনে করো এটা 25 ফিট, ধরো এটা 20 ফিট, ইমিডিয়েট উপর একটা 20 ফিট হয়ে আছে। এখন আমি যদি মানে অঙ্কটা কেন আসলে মানে বই ফলো করলে মানে এই গ্যাপটা স্টুডেন্ট ধরতে পারতেছে না, এখনই দেখাচ্ছি। খেয়াল করে দেখো, এখানে কিন্তু L2 অঙ্কে যখন টিচার এরকম না বুঝায় পড়াবেন তখন W মানতে হবে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড। L2 কনসেপ্ট আর LN এর কনসেপ্ট এখানে যে টিচার কেন ঝামেলা ছাড়াই পড়ায় ফেলতেছে, স্টুডেন্ট কেন বুঝতেছে না, উনি ইউজ করতেছেন L2 এর মান 20। যদি লং ডিরেকশন আমরা বের করতে চাই, L2 এর মান 20 আর LN এর মান আমরা কলামের ফেস টু ফেস। এখন বলবে যে আমি তো এই প্যানেল ডিজাইন করতেছি এবং আমরা তো লং ডিউরেশনে তাকাইছি, সুতরাং এই কলামের ফেস টু বা এই কলামের ফেস অথবা এই কলামের ফেস বা এই কলামের ফেস একই, এবং সেটা ফেস টু ফেস হচ্ছে ক্লিয়ার স্প্যান এলএন এর মান বসাইছি। অঙ্কে এগুলি রেগুলার ফিগার গুলি দেওয়া থাকে। L2 মান কেন, L2 মান কত? এই যে তুমি যদি লং ডিরেকশনে 25 দেখো তাহলে অপোজিটটা হয়ে যাবে L2। আমি ড্যাম শিওর অনেক ক্লাসে টিচার কিন্তু আসলে এইভাবেই বুঝাবেন যে L2 টা হচ্ছে যে ডিরেকশনের মান, লং ডিরেকশন তাকালে 25 ফিট, তার অপোজিটটা হবে L2। আর তুমি যদি শর্ট ডিরেকশনে তাকাও 20 ফিট, তাহলে L2 নিতে গেলে 25 ফিট নিবা। আর আদৌ কিন্তু তা না। বাট টেক্সট বুক গুলোতে প্রত্যেকটা প্যানেল সেম সাইজ দেওয়া থাকার কারণে টিচাররা এই ব্যাখ্যা দিয়ে স্টুডেন্টদের কাছ থেকে পার পেয়ে যাচ্ছে। একটা স্টুডেন্ট যদি কখনো প্রশ্ন করে বসে যে স্যার আপনি তো 20-20 করছেন, আচ্ছা এখানে আমি 16 ফিট দিলাম, এখানে আমি 20 ফিট দিলাম, এটা আমার 25 ফিট, স্যার বলেন তো এটা আমার 24 ফিট, এখন স্যার আমার L2 কত? এই প্রশ্ন করার কনসেপচুয়াল স্টুডেন্ট ক্লাসে থাকে না ধরতে গেলে, ফ্যাকাল্টিরা পার পেয়ে যাচ্ছে। সেই জন্য আমরা বলতেছি যে L2 কেন কনসেপচুয়াল, L2 হিসাবটা কিন্তু মুখস্থ না আসলে। তা এখন L2 আমরা দেখাইছি, তো তুমি যদি শর্ট ডিরেকশনও থাকো তুমি কি করবা, এর হাফ করবা। এই প্যানেলের দিকে যদি তাকাও তাহলে এই জোড়া কলাম আর এই জোড়া কলাম হবে তোমার শর্ট ডিরেকশন 20 ফিটের দিকে। ডেফিনেটলি এখন আমি যদি অর্ধেক করে ফেললাম, এটা আমার 25 ফিট, তাহলে এটা হবে 12.5 ফিট। আর একে যখন অর্ধেক করছি, মনে করো এ আমার 24 ফিট, তাহলে এটা হবে 12 ফিট। আমার L2 হবে তোমার
24.5 ফিট, কিন্তু টিচার যদি পার পাবে কেমনে? ওকে, দিস ইজ 20, এখন টিচার বলতেছে তুমি তো লং, তুমি তো এটা তো 16 ফিট, তোমরা তো শর্ট ডিরেকশনে করতেছো, শর্ট ডিরেকশন মানে 16 ফিট ডিরেকশন, তার অপোজিট কত 20, তার মানে L2 নিবা 20। এই যে মুখস্থ মারছে, এখন মুখস্থ করার পরেও, মারার পরেও অঙ্কতে ভুল হচ্ছে না, কারণ আসলে L2 20 ফিট, কিন্তু মেকানিজম কিন্তু তা ছিল না। মেকানিজম ছিল যে তুমি এটারে অর্ধেক করবা, এটারে অর্ধেক করবা, দুই জোড়া কলামের মধ্যে এক জোড়া সিলেক্ট করবা, তারপর L2 মেজার করবা। আনলাকিলি এটা 10 ফিট, এটা 10 ফিট, এবং যোগ করলে L2 20 ফিট, মুখস্থের সাথে মিলে গেছে। এবং সমস্ত টেক্সট বুকে কিন্তু প্যানেলগুলো রেগুলার ডাইমেনশনে, একই ডাইমেনশনে দেওয়া থাকে, আর টিচার গুলো পার পাচ্ছে, কারণ বংশানুক্রমিক ভাবে বাইটান তাই চলে আসতেছে, আর তার টিচার এমনি শিখাইছে, ও এখন আরেকজনের শিখায়, ও তখন আরেকজনের শিখায়, এইভাবে মানে জেনারেশন বাই জেনারেশন, মানে উইথাউট কনসেপ্টে সবাই পার পেয়ে যাইতেছে। বাট আমরা তো তোমাদের কনসেপ্ট দেখাইলাম L2 হিসাব। সেকেন্ড, কেন প্রতিটা মোমেন্ট দুই ভাগ হচ্ছে, এই মোমেন্টকেও কেন আমি কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপে ভাগ করব, কেন আমি ইন্টারো নেগেটিভকেও কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপে ভাগ করব, তাও আমরা বুঝাইতেছি। সুতরাং এটা তোমাদের খেয়াল রাখতে হবে। এখন কত যাবে? আমরা বললাম যে ইন্টারো নেগেটিভ এদিকেও যাবে, তাই না, এদিকেও যাবে, দুই দিকে, যার মধ্যে উপরে আছে হাফ কলাম স্ট্রিপ, হাফ মিডল স্ট্রিপ, নিচে আছে হাফ কলাম হাফ মিডল, তার মানে ফুল কলাম ফুল মিডল। কত পার্সেন্টেজ যাবে কলামে, কত পার্সেন্টেজ, এটা আমরা একটু পরে কোড দেখবো। মাঝে যে মিড স্পান পজিটিভ আছে সেটাও উপরের দিকে যাবে, এদিক পর্যন্ত যাবে, এটা এদিকে যাবে, এদিকে যাবে, কত পার্সেন্টেজ যাবে সেটা আমরা কোড দিব, এবং এগুলি মুখস্থ করতে হবে না, এটা দেয়া থাকবে। তোমরা দেখতে পাইতেছো টেবিল, যে কলাম স্ট্রিপে এখানে যে টেবিলটা থাকতেছে সেটা শুধু কলাম স্ট্রিপে কত পার্সেন্টেজ শো করবে, এর অর্থ যত পার্সেন্টেজ তুমি কলামে যাবে তার বাকি অংশ যাবে মিডিলে। সো ফার্স্ট 13.6.4.1 এটা কোড, কলাম স্ট্রিপের কথা বলা হয়েছে কত পার্সেন্টেজ যাবে, বাট দুইটা নেগেটিভ একটা পজিটিভ, একটা ইন্টেরিয়র একটা এক্সটেরিয়র, অথবা দুইটা ইন্টেরিয়র হতে পারে। সো ফার্স্টে আছে দেখো ইন্টেরিয়র নেগেটিভের কথা। নাও টেবিলের দিকে তাকাও, তিনটা সারি আছে, 1 2 3, কলাম আছে 1 2 3 4। নাও ফার্স্টে যদি আমরা তাকাই, এখানেও কিন্তু টিচার পার পেয়ে যাবে L2 এবং L1 দিয়ে, মানে ধরতে পারবে না। এখন টিচার পড়াচ্ছে ক্লাসে রেগুলার সাইজ দিয়ে, প্রতিটা প্যানেল একই সাইজের, স্টুডেন্টও সেটা প্র্যাকটিস করতেছে, পরীক্ষা সেটা আসতেছে, বাস্তবে তো আর সবগুলি একই সাইজের প্যানেল না। তো যাই হোক, এখানে আমরা যে তোমার ফার্স্ট সারিতে L2/L1 কথা বলা আছে, কোড কি বলতেছে, যে দেখো তোমার একটা প্যানেল আছে 20 ফিট বাই 16 ফিট। ওকে, আমি এখন আমি রেইনফোর্সমেন্ট বের করতেছি, মনে করো শর্ট ডিরেকশন, তার মানে 16 ফিট ডিরেকশনে। কোড বলতেছে তুমি যেই ডিরেকশনে দেখবা, তুমি যেই ডিরেকশনে দেখবে সেটা হবে L1, অপোজিটটা হয়ে যাবে L2। এর অর্থ আমি যদি শর্ট ডিরেকশনের মোমেন্ট বের করি, তাহলে L1 শর্ট 16, L2 হয়ে যাবে 20। আর কেউ যদি লং ডিরেকশনে বের করে, তাহলে এটা হয়ে যাবে L1 16 হয়ে যাবে L2। এই হচ্ছে কোডের কথা। ওকে, তাহলে তোমরা তোমাদের মতন করে করবে, মনে করো যেটা L1 L2 বলবে, মনে করো রেশিও আসতেছে 0.5, তাহলে তো এই বরাবর, রেশিও 1 এই বরাবর, রেশিও 2 এই বরাবর। নাও আমরা দ্বিতীয় সারিতে যদি দেখি, অথবা তৃতীয় সারিতে যদি দেখি, এখানে আলফা 1 L2 L1, L2 L1 এর ব্যাখ্যা একটু আগে মাত্র দিচ্ছি, যে ডিরেকশন তুমি কনসিডার করবা সেটা L1, অপোজিটটা হয়ে যাবে L2। ওকে, বাট হোয়াট ইজ আলফা 1? আলফা 1 হচ্ছে তোমার
স্টিফনেস রেশিও বিটুইন বিম অ্যান্ড স্ল্যাব। তার মানে স্টিফনেস অফ স্ল্যাব ডিভাইডেড বাই স্টিফনেস অফ বিম। আমাদের কিন্তু কোনো বিম নাই, কারণ এটা ফ্ল্যাট প্লেট। স্বাভাবিকভাবে আলফা 1 0, স্টিফনেস অফ বিম যেহেতু 0, স্বাভাবিকভাবে পুরাটাই 0 হয়ে যাবে। কোনো কিছুকে কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করলে শূন্যই হয় নাকি আল 1 হয় নাকি ইনফিনিটি হবে? স্যার অসংজ্ঞায়িত হবে স্যার। হ্যাঁ, অসংজ্ঞায়িত হবে স্যার। বুঝিনি। কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করলে কত হবে? শূন্যই হবে। শূন্য হবে না? জি। হ্যাঁ, তো তার মানে আলফা 1 হচ্ছে স্টিফনেস অফ স্ল্যাব ডিভাইডেড বাই স্টিফনেস অফ বিম। তো স্টিফনেস অফ যেহেতু বিমটা নাই, তার মানে ওটা 0। তো স্টিফনেস অফ স্ল্যাব কে শূন্য দিয়ে ভাগ করলে শূন্য, তার মানে আলফা 1 শূন্য, আর L2 L1 যাই মান থাকুক না কেন তাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হবে। এর অর্থ নিচের সারি বাদ। নিচের সারিতে কিন্তু মান 1 এর উপরে, তার মানে ওখানে বিম আছে, বোঝা যাচ্ছে। 1 এর উপরে মানে কি আলফা 1 এর মান আছে, মান থাকলে সে 1 এর উপরে যাবে বা সমান হবে। তার মানে এটা বিম কানেক্টেড ফ্লোর, দেখতেই পাইতেছে বিম কানেক্টেড ফ্লোর। এর অর্থ নিচেরটা বাদ। তাহলে আমরা নিতেছি শুধু তোমার উপরের সারি আর দ্বিতীয় সারি, যেখানে এটা হচ্ছে কি শূন্য। তাহলে তোমার রেশিও মনে করো 0.5, তাহলে তোমার 75% হচ্ছে তোমার, মনে রাখবে এটা কিন্তু ইন্টেরিয়র নেগেটিভ। যদি তোমার ইন্টেরিয়র কলামের যে ইন্টেরিয়র নেগেটিভ, সেটাকে তুমি ভাগ করতেছো যে কতটুকু কলাম স্ট্রিপ নেবে কতটুকু মিডল স্ট্রিপ নেবে, তাহলে এই যে 75টাই হচ্ছে কলাম স্ট্রিপের পার্সেন্টেজ, তাহলে মিডল স্ট্রিপ হবে 25। তোমার পার্সেন্টেজ যদি, সরি, L2/L1 রেশিও যদি একও হয়, তাও কিন্তু 75ই থাকতেছে। ইভেন L2/L1 যদি পয়েন্ট তোমার 7 হয়, তাহলে কত হবে কে বলতে পারবা? L2/L1 রেশিও 0.5 হলে এটা, 1 হলে এটা। L2/L1 রেশিও 0.7 হলে কত কে বলতে পারবা? স্যার 75। কত? স্যার একই হবে, যেহেতু এখানে বাড়তেছে কমতেছে না। রাইট, যেহেতু পার্সেন্টেজের কোনো রেশিওর সাথে পার্সেন্টেজের কোনো চেঞ্জ নাই, সুতরাং L2/L1 যাই হোক তার মান 75%। এই 75% হচ্ছে কলাম স্ট্রিপের, তাহলে মিডল স্ট্রিপ নিবে 25%। এটা হচ্ছে ইন্টেরিয়র নেগেটিভকে যখন তুমি ভাগ করবা। আমরা দ্বিতীয়টার আগে নিচেরটাতে চলে যাচ্ছে এক্সটেরিয়র নেগেটিভ। এই যে এটা, সরি, দ্বিতীয়টা এক্সটেরিয়র নেগেটিভ। তোমার যদি এক্সটেরিয়র নেগেটিভ থাকে, তখন তুমি এইটাতে আসবা এবং এখানে যাই পার্সেন্টেজ দেখবা সেটা কলাম স্ট্রিপের। নাও এটাও কিন্তু প্রথম একটা সারি আছে, এটার ব্যাখ্যা লাগবে না, একটু আগে যেটা দিচ্ছি তাই। দ্বিতীয় সারি আছে আমার, তৃতীয় সারি লাগবে না। দ্বিতীয় সারিতে খেয়াল করে দেখো, আলফা 1 L2 L1 যদি শূন্য হয়, স্বাভাবিক এটা আমাদের, কিন্তু এ আবার দুই ভাগ হয়েছে, এই একটা, আরো দুইটা সারিতে। একটা হলো যদি বিটা টি 0, একটা হলো বিটা টি আড়াই গুণের উপরে। হোয়াট ইজ বিটা টি? বিটা টি হচ্ছে তোমার স্টিফনেস রেশিও, তোমার যদি এক্সটেরিয়র বিমটা থাকে, আসলে কোনো যদি এক্সটেরিয়র বা এজ বিম থাকে। আর আগে আলফা 1 যেটা বলতেছিলাম অল ইন্টেরিয়র বিম, তার মানে এমন একটা স্ল্যাব যেখানে তোমার ইন্টেরিয়র বিমও আছে, তার মানে বিম কানেক্টেড ফ্লোর কে মিন করে। কিন্তু আলফা 1 0 হবে তখন যখন সে ফ্ল্যাট প্লেট। বাট এ যখন বিটা টির দিকে চলে আসছে, খেয়াল করছো কিনা? তো বিটা টি 0, বিটা টি আড়াই গুণ। এখন ফ্ল্যাট প্লেটে কিন্তু ইন্টার বিম না থাকলেও এক্সটার বিম নাও থাকতে পারে, তখন কিন্তু এক্সটারিয়র বিম যদি না, হোয়াট ইজ বিটা টি? সেম কিন্তু স্টিফনেস অফ স্ল্যাব ডিভাইডেড বাই স্টিফনেস অফ এক্সটেরিয়র বিম। আর আলফা 1 কি একই জিনিস, স্টিফনেস অফ স্ল্যাব ডিভাইডেড বাই স্টিফনেস অফ ইন্টেরিয়র বিম। তো ওইটা তো আগেই বাদ। ফ্ল্যাট প্লেটে তো আবার দুই রকম অপশন আছে, লো রাইজের জন্য একরকম, হাই রাইজের জন্য আরেক রকম। লো রাইজে আছে স্টিফনেস অফ স্ল্যাব ডিভাইডেড বাই স্টিফনেস অফ বিম। যদি স্টিফনেস অফ বিম বাদ, কারণ কোন এক্সটেরিয়র বিম নাই বা এস বিম নাই, তার মানে শূন্য, তখন আমরা এই পয়েন্টে হাঁটবো। কিন্তু কোনো কারণে এস বিম, তোমাদের ক্লাস দেখাইছে যে তোমার ফ্ল্যাট প্লেট স্ল্যাবে পেরিফেরিতে যতগুলো কলাম আছে পরিধিতি, সবগুলি কলামকে, এক্সটেরিয়র কলামকে বিম দিয়ে আটকে দেওয়া হয়। সেটাকে তারা এজ বিম
এজ বিম বলে, এজ ইডিজি এজ বিম, ভিতরে কোনো বিম থাকবে না, শুধু আউটার কলাম গুলোকে বিম। সেটা যদি থাকে তাহলে বিটাটি কিন্তু শূন্য হবে না, কারণ বিটাটি হচ্ছে কি stiffness of slab divided by stiffness of exterior beam or edge beam। সেই ক্ষেত্রে যদি থাকে তখন আমরা এই পয়েন্টে হাঁটবো। এখন তোকে বের করতে হবে না যে বিটাটির মানটা এখন বের করবো কিনা। যখনই তুমি দেখতেছো যে তোমার এজ বিম আছে ফ্ল্যাট প্লেটে, তখন তোমার নিচের সারিতে চলে আসতে হবে, যে এই সারিতে। আর যখন দেখলা যে তোমার কোনো এক্সটেরিয়র বিম নাই, তখন তুমি এখান থেকে যাবা। খেয়াল করছো কিনা দেখো ভালো করে, যখন এক্সটেরিয়র কোনো বিম নাই তখন কিন্তু দেখতে পাইতেছে সব কিন্তু স্ল্যাবেই নিচ্ছে। যখনই এক্সট্রা বিম চলে আসছে 75 হয়ে গেছে, এর অর্থ স্ল্যাব আর বিম ভাগ হলো। এখন কিন্তু খেয়াল করছো 25% তখন বিমে চলে যাচ্ছে আবার। যাই হোক, আমার মনে করো এক্সটেরিয়র বিম নাই, তাহলে আমরা এটা নিব, সেখানে কলাম স্ট্রিপ 100%, মিডল স্ট্রিপ তাহলে 0। কিন্তু এক্সটেরিয়র বিম যদি থাকে তাহলে আমরা এটা নিব, এখানে কলাম স্ট্রিপ 75 আর 25 চলে যাবে মিডল স্ট্রিপে। ওকে, এটা হলো এক্সটেরিয়র নেগেটিভ। নাও আসো মিড স্পানে যে পজিটিভ, এটা তো সেম, এটার ব্যাখ্যা লাগবে না, কারণ এগুলি ব্যাখ্যা আমরা ইন্টার নেগেটিভ দিয়ে আসছি। সো এই সারি আর এই সারি নিবা, আর এখানে যাই পার্সেন্টেজ হোক 60%ই যাবে কলাম স্ট্রিপে, আর মিডল স্ট্রিপে যাবে 40%। এই এরপরে বাকিটুকু রেইনফোর্সমেন্ট ডিজাইন। মোমেন্ট যদি তুমি পেয়ে যাও, কেউ যদি মোমেন্ট পেয়ে যায়, তখন আর স্টিল বের করা সময় মাত্র, যে কোনো কেউ বের করতে পারবে এ সমান রো বিডি। এবং রোর বিখ্যাত ফর্মুলা, সেটা তুমি বিমে ইউজ করো, ফুটিং এ ইউজ করো, যেখানে ইউজ করো, সেই একটাই ফর্মুলা, 0.85 সি প্রাইম বাই এফ আই থার্ড ব্র্যাকেটের ভিতরে 1 - √1 - যে বিশাল ফর্মুলাটা আছে, যেটা ফুটিং ও তুমি ইউজ করে আসছো, রো বিডি তে রো বের করা, ওইটা দিয়ে তুমি স্টিল বের করে ফেলবা, বাস শেষ। এবং ওই অনুযায়ী মিডিল স্ট্রিপের স্টিল মিডিল স্ট্রিপে, কলাম স্ট্রিপের স্টিল কলাম স্ট্রিপে বসাবা। তবে ওই যে বললাম, ফ্ল্যাট প্লেট স্ল্যাব টোটালি কনসেপচুয়াল, রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে তোমাকে কনসেপ্টের আশ্রয় নিতে হবে। এবং এটা ক্লিয়ার না থাকার কারণে এখন পর্যন্ত অনেক জায়গায় মেইন রেইনফোর্সমেন্ট বসাতেও ভুল হতেছে। কয়েক রকম ভুল। ফার্স্ট ভুল, লংটা উপরে শর্টটা নিচে দিতেছে। সেকেন্ড ভুল, যেহেতু নিচে শর্টটা লংটা তার অপোজিট উপরে করতেছে, সে উপরে আবার ভুল হইতেছে। আবার রিপিট করি, নিচে বসবে লং দেন শর্ট, কিন্তু বসাচ্ছে কি শর্ট নিচে লং উপরে। এখন উপরের যে লেয়ারটা আছে এটা তার উল্টা করে, উল্টা করতে গিয়ে ওখানে হইতেছে উপরে উপরে হওয়ার কথা ছিল তোমার কি লং নিচে শর্ট উপরের লেয়ারে, হয়ে যাইতেছে কি উপরে শর্ট ডিরেকশনের বার, নিচে লং ডিরেকশনের বার। দুই লেয়ার স্টিল কিন্তু মনে রাখতে হবে তোমার, বটম লেয়ার, প্রতিটা লেয়ারে দুইটা করে লং ডিরেকশন শর্ট ডিরেকশন। সো এই ভুল ডাবল হয়ে যাইতেছে এখন। কিন্তু কেন এটা সেন্সিটিভ হচ্ছে, বিম কানেক্টেড ফ্লোরে কিন্তু থিকনেস 4, 5, 6 ইঞ্চির মতন, ওইখানে টপ লেয়ার ক্র্যাঙ্ক করে নিয়ে যাই আমরা, মাঝে তো দেই না। ওই ক্র্যাঙ্ক করলে ওখানে ভুল ভ্রান্তি হলেও কিছু সমস্যা হয় না। কিন্তু ফ্ল্যাট প্লেট স্ল্যাবের থিকনেস তোমরা জানো যে মিনিমামই তাকে 5 দিতে হবে, এক, যেটা বিম কানেক্টেড ফ্লোরের রেগুলার থিকনেস, এখানে এটা মিনিমামই তাকে 5 দিতে হবে। 5 তো হয় না তার, কখন 7, 8, 9, 10 হয়ে যায়, 12, 16, 18, কি 18 ইঞ্চি 20 ইঞ্চি পর্যন্ত ঢাকাতে ফ্ল্যাট প্লেট স্ল্যাবের থিকনেস আমরা দেখতে পাইছি। 20 ইঞ্চি মানে একটা বিমও তো কিন্তু 20 ইঞ্চি লং ডেপথের হয়, 16 ইঞ্চি ডেপথের বিম আছে, 18 ইঞ্চি ডেপথের বিম আছে। তার মানে কি বিম যেরকম স্ল্যাবের থিকনেস এরকম। আর ওইখানে বটম লেয়ার একেবারে তলায়, প্রতিটা লেয়ারে, বটম লেয়ারও কিন্তু একটা লং ডিরেকশন শর্ট ডিরেকশন হচ্ছে। আমরা যখন টপ লেয়ারে বসাতে গেছি ওখানেও কিন্তু একটা লং ডিরেকশন বার শর্ট ডিরেকশন বার আছে। এখন যদি কেউ ভুলে নিচে লংটা বসাইতে আগে না বসায় শর্টটা বসায় তারপর লংটা বসায়, এই ভুলটা আবার উল্টা করে যখন উপরে আবার ভুল হয়। তো এই ভুলের মাসুল তো ভয়াবহ ফ্ল্যাট প্লেটে। এবং অজস্র ফ্ল্যাট প্লেটের বিল্ডিং তোমরা জানো যে ভোলাতে আন্ডার কনস্ট্রাকশন 3 তলা, দোতলা দাঁড়ায় আছে ফুল, 3 তলা ধসে গেছে। আর ধসার কারণে একতলা দোতলা রাহি পায় নাই ফ্ল্যাট প্লেটের। এটা এটা তো মেজর একটা ফল ছিল তোমার ওই মানে ফ্ল্যাট প্লেট স্ট্রাকচারে। এছাড়া আনাচে কানাচে অনলাইন
সোশ্যাল মিডিয়াতে তোমরা ফ্ল্যাট প্লেট নিয়ে হাজারো ফেইল দেখতে পাইতেছো, কিন্তু কারণ একটাই, রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট, ডিজাইন ডিজাইন ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু অ্যারেঞ্জমেন্ট হয়তো ঠিক নাই। থার্ড ভুলটা কি? থার্ড ভুলটা হচ্ছে আমরা যেটা আলাপ করে আসছি যে পাঞ্চিং শেয়ার রেইনফোর্সমেন্ট, যেটা রিয়েলি শেয়ার রেইনফোর্সমেন্ট, তার মানে ওই ভিতরে যে ছোটখাটো বিমগুলির মতন বসছে, এটা বিমের মতন আচরণ করবে না, ওটা শেয়ার রেইনফোর্সমেন্ট হিসেবে আচরণ করবে। কিন্তু এটাকে দুই রকম ভুল হয়। এক, পুরা টেনে ফেলতেছে কনসিল বিমের মতন করে, অথবা কোন রকম কাটলেও সেটাকে আবার যতটুকু কাটতে বসে সেটাকে আবার কনসিল বিমের মতন বসেছে, যেটা তোমাকে ছবিতে একটু আগে দেখাইছি তোমাদের রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট। তো এই ভুল ভ্রান্তিগুলি হচ্ছে কেন হইতেছে? সাইট বা প্রজেক্ট ইঞ্জিনিয়ার পাঞ্চিং শেয়ার রেইনফোর্সমেন্ট অথবা ফ্ল্যাট প্লেটের রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে ধারণা নাই। আর আমরা তো বললামই তোমার ডিজাইন থেকে ভুল আসতেছে। তো ভুল আসতেছে, টিচার শেখাচ্ছে, এটা বাই ট্রেন, একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন। এবং তোমরা মনে রাখবা, কনফিউশন কিন্তু কনফিউশন গ্রো করে, এবং এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়। আমরা বলি যে প্লাসে প্লাসে প্লাস করবা, কিন্তু হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, দুইটাই কিন্তু রেজাল্ট প্লাস, কিন্তু একটা কিন্তু নিচের দিকে প্লাস, একটা হলো কি লেভেল থেকে উপরের দিকে প্লাস। সেই জন্য আমরা রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্টটাও তোমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করবো যে আসলে কিভাবে বসতেছে কলাম স্ট্রিপ, মিডল স্ট্রিপ, কোনটা কার উপরে। তো বাকিটুকু তো আমরা এখানে মোমেন্ট বের হয়ে গেল, সব মোমেন্ট বের হয়ে গেল যে কলাম স্ট্রিপ, মিডল স্ট্রিপের। বাকি কাজ আমরা উদাহরণ মানে এক্সাম্পল দিয়ে শুরু করব যে কিভাবে সেটা করা হয়। আজকে আমরা শুধু ফ্ল্যাট প্লেটের থিকনেস কেমনে বের করতে হয় এবং তোমার সেলফ ওয়েট কেমনে কি করতে হয় সেটা হালকা দেখবো, বাকিটুকু আমরা নেক্সট ক্লাসে দেখবো। সো ডিজাইন করার আগে তোমরা যে চ্যাপ্টার 3 তে দেখতে পাচ্ছ যে ডিজাইন কনসিডারেশন, আসলে দেখতে পাচ্ছ সবাই, ডিজাইন কনসিডারেশনে অলরেডি অনেক কিছু আমরা আলাপ করে ফেলছি, যে মিনিমাম 5 ইঞ্চি এবং লং ডিরেকশনে আগে তোমার বার বসাতে হবে, পরের শটটা। এছাড়া লং ডিরেকশনের ইফেক্টিভ ডেপথ, শর্ট ডিরেকশনের ইফেক্টিভ ডেপথ ক্যালকুলেশনের যে ম্যাটার চ্যাটার্স আমরা কিভাবে কি করতে হয় সেটা তো আগে শিখে আসছি, সুতরাং ওইভাবেই। ফ্ল্যাট প্লেট বা ফ্ল্যাট স্ল্যাব দুটাতেই মিনিমাম সাইজ হচ্ছে 4। তুমি 4 থেকে 6 নম্বর দিতে পারবা, 3 নম্বর দেওয়া যাবে না। 3 সুতার বার দেওয়া যাবে না, 3 সুতার বার বা 10 মিলি বার তোমরা দিতে পারবে অনলি বিম কানেক্টেড ফ্লোরে, বাট এখানে কিন্তু 4, প্রেফারেবলি 5। কেন? এটা ইঞ্জিনিয়ার দেখবে যদি স্ল্যাব থিকনেস বড় হয়ে যায় তখন ঢালাইয়ের চাপে, মনে করো একটা 12 ইঞ্চি স্ল্যাব ঢালাই করতেছি ফ্ল্যাট প্লেট, তুমি বুঝতেই পারতেছো যে কংক্রিটের সেলফ ওয়েট বারের উপর যখন পড়বে বার বেঁকে যাবে, চিকন বার হলে বেঁকে যাবে, সেই জন্য মোটা বার দিতে হয়। এটাও কিন্তু অনেকে জিজ্ঞেস করে যে ফ্ল্যাট প্লেটে কেন মিনিমাম সাইজ 16 মিলি, কিন্তু বিম কানেক্টেড ফ্লোরে মিনিমাম সাইজ হচ্ছে কি 10 মিলি। তো দুই রকম সাইজ কেন হলো? একই নিলে কি ক্ষতিটা ছিল? উত্তর কিন্তু যেটা আমরা একটু আগে বললাম যে থিকনেস বেশি ফ্ল্যাট প্লেট স্ল্যাবে, সুতরাং সেলফ ওয়েট অফ দি কংক্রিটের কারণে বার বেঁকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আমরা কিন্তু তোমরা জানো যে বারের নিচে মর্টার ব্লক বসাচ্ছি কংক্রিট কভার হিসেবে 0.75 উচ্চতায়, কিন্তু বার বেঁকে যাবে, দুই কংক্রিট ব্লকের মাঝে যে লম্বা অংশটুকু বার, তার চাপেই বার বেঁকে যাবে, চিকন হলে তো বাঁকবে। মোটা প্রেফারেবলি 16 মিলি, 12 মিলি মিনিমাম না হয় 16 মিলি বেটার। এখানে 12 মিলি মিনিমাম, তোমার 6 নম্বর পর্যন্ত যেতে পারবে। এখানে কিন্তু তার ব্যাখ্যা দেওয়া আছে কেন তোমার 12 মিলি ছোট মিনিমাম নেওয়া আছে। বিম কানেক্টেড ফ্লোরের সাথে আমরা কিন্তু যেটা বলেছিলাম যে বিম কানেক্টেড ফ্লোরে একটা সুবিধা আছে যে এক এক প্যানেল এক এক থিকনেসের দেওয়া যায়। উপরে তোমরা দেখতে পাচ্ছ উপরেরটা হচ্ছে ফ্লোর লেভেল, নিচেরটা হচ্ছে কিন্তু সিলিং লেভেল। উপরে ফ্লোর লেভেল তোমার কি প্লেন, কিন্তু বিম কানেক্টেড ফ্লোর হলে এক এক প্যানেল এক এক থিকনেসের
যেটা তুমি ছবিতে দেখতে পাচ্ছ এরকম, মাঝে তখন এই জায়গায় বিম থাকার কারণে আমার এই প্যানেল আর এই প্যানেলের থিকনেস যে ডিফারেন্ট সেটা আমরা ধরতে পারি না। বাট ফ্ল্যাট প্লেটে কিন্তু বিম না থাকার কারণে তুমি দুই রকম থিকনেস দিতে পারবে না, জোর করে দিলেও তোমরা জানো যে থিকনেস যেখানে চেঞ্জ হয় সেখানেই ফেল করবে, শেয়ার ক্র্যাক হবে। শেয়ার কখন হয়, শেয়ার ক্র্যাক কখন হয়, যখন যেই যেই ক্রান্তি পয়েন্টে মানে যেই ক্রিটিক্যাল পয়েন্টে বা লাইনে তোমার স্টিফনেস চেঞ্জ হচ্ছে, একটা অল্প স্টিফনেস আর একটাতে বেশি স্টিফনেস, বাট দুইটা জোড়া লাগছে একই জায়গায় এসে, যেই পয়েন্টে জোড়া লাগা আছে একটাই, বাট স্টিফনেস এক ডান দিকে একরকম বাম দিকে সঙ্গে সঙ্গে ওই বর্ডারটাতে ফেল করবে। তো এখানেও তাই, এখানে আমি দুইটা স্ল্যাব পাশাপাশি ঢালাই করছি, একটা দিলাম কথার কথা 5 ইঞ্চি, আরেকটা দিলাম মনে করো 8 ইঞ্চি, ডেফিনেটলি দুইটা দুই স্টিফনেস এর কারণে এই জায়গায় ফেল করে যাবে। ফ্ল্যাট প্লেট স্ল্যাবের যে সমস্যা, সবচেয়ে বড় থিকনেস নিয়ে ফুল ফ্লোর ঢালাই দিতে হয়, লাগুক বা না লাগুক। এটা হচ্ছে মেজর ড্রব্যাক ফ্ল্যাট প্লেট স্ল্যাবের। একে মোটা থিকনেস হওয়ার কারণে তার ইকোনমিক লস, এছাড়া একই থিকনেস সব জায়গায় দেওয়ার কারণে বিগ ভলিউম অফ কংক্রিট অ্যান্ড স্টিলের লস হয়, যেটা বিম কানেক্টেড ফ্লোরে নাই। এদিক দিয়ে ফ্ল্যাট প্লেট আবার কি মার খেয়ে গেল। ফ্ল্যাট প্লেটে যে ইকোনমিক গুলি আমরা বুঝাইছিলাম যে উচ্চতা কম হওয়ার কারণে একটা ফ্লোর বেশি দিতে পারবা 10 তলা হিসাবে, বা আগে শেষ হয়ে যায়, ম্যাটেরিয়াল কস্ট কমবে, শাটারিং কস্ট কমবে, ব্লা ব্লা ব্লা, হাজারো যে সুবিধাগুলো, সে দুইটা পয়েন্টে সেগুলো নাল এন্ড ভয়েড হয়ে যাচ্ছে। একটা হলো কি, ওই যে একটু আগে বললাম যে সমস্ত স্ল্যাব একই থিকনেসের ডালাই হওয়ার কারণে, আর এছাড়া এ লেটারাল লোড নিতে পারে না। এই দুইটা ড্রব্যাকস এর কারণে সে কিন্তু শেষ। পাঞ্চিং শেয়ার এনফোর্সমেন্ট চেক কিভাবে কি করতে হয় আমরা এটা অঙ্ক করার সময় বুঝবো। ডিজাইনে আমরা আগে বলেছি যে আজকে আমরা শুধু তার থিকনেস বের করবো আর সেলফ ওয়েট, তারপর ক্লাসটা আমরা ড্রপ করব। তো আমরা একটা দেখাচ্ছি তোমাদের যে তোমরা দেখতে পাইতেছো এটা বইয়ের মতন, দেখো অল প্যানেল আর সেম 16 ফিট বাই 20 ফিট প্রতিটা প্যানেল। এখন এই অপর ভিত্তি করে যখন কোনো অঙ্ক করবে কোনো কেউ, তখন কিন্তু L2 হিসাব কিন্তু অটোমেটিক, আমি যদি 20 ফিট ডিরেকশনে থাকি, 20 ফিট ডিরেকশন থাকে, L2 হবে 16 ফিট। আর আমি যদি 16 ফিট ডিরেকশন মানে শর্ট ডিরেকশনে কাজ করি, তাহলে L2 হবে 20 ফিট, মানে মুখস্থ। কিন্তু প্যানেল দুইটা দুই পাশে দুই রকম হয়ে গেলেই L2 গরমিল লাগবে। কিন্তু টিচার তাকে শিখাইছিল কিরকম, দেখো কি আমি হচ্ছেটা কি, ভুলটা কোথায়। মনে করো এটা 16 ফিট, এটা 20 ফিট, আর এটা হচ্ছে 18 ফিট। টিচার কি শিখেছিল তাকে, দেখো যখন তুমি লং ডিরেকশনে নিবা তখন L2 হবে 16 ফিট, যখন তুমি শর্ট ডিরেকশনে যাবা L2 হবে 20 ফিট। তখন ভাগ্যক্রমে প্রতিটা প্যানেল একই ছিল বইয়ে, বইয়ে কিন্তু আর কিছু লেখা নাই, বইয়ে দেখাচ্ছে L2 20 ফিট অথবা 16 ফিট। টিচার ব্যাখ্যা করতেছে কি, যখন তুমি শর্ট ডিউরেশনে যাবা বড়টা হবে L2, যখন তুমি লং ডিউরেশনে যাবা ছোটটা হবে L2। অঙ্ক হয়েছে, বইয়ের সাথে মিলছে, সবাই খুশি, টিচার খুশি, শেষ। কিন্তু যখন আমি এরকম 18 ফিট বসাই দিছি, তখনও কিন্তু স্টুডেন্ট সেই কনসেপ্টে ফলো করতেছে যে কি, লং ডিউরেশনে গেলে L2 16 ফিট, কিন্তু এখন কিন্তু আর 16 ফিট হবে না, 8 আর 9 17 ফিট হবে এখন। কিন্তু সে তো শিখছে ওইভাবে একটা প্যানেল কেন্দ্র ভিত্তিক। এখন তার মিলবে না, এখন সে দেখে যে বইয়ের সাথে মিলতেছে না, বা আরেকজনের সাথে মিলতেছে না, বা অমুক জায়গায় মিলতেছে না, তখন সে কনফিউজড হবে। ভাগ্য ভালো হবে ওই স্টুডেন্ট যদি টিচারকে এটা না জিজ্ঞাসা করে। জিজ্ঞেস করলে টিচার চাপাইয়ে দেবে, দেখো পাশের প্যানেল যা ইচ্ছা তাই হোক, তুমি পাশের প্যানেল নিয়ে চিন্তা করো কেন, তুমি তো এটা ডিজাইন করতেছো, এদিকে কনসেন্ট্রেশন করো। আমি কি বলছি, আমি বলছি লং এ যাইলে 16 ফিট হবে L2, শর্টে গেলে বড়টা হবে L2, এটাতে কনসেন্ট্রেশন করো। এইভাবে ধামাচাপা দিয়ে বোঝানোর চেষ্টা করবে। কোনো কারণে টিচার স্টুডেন্ট যদি বলে ফেলে যে পাশেরটা ভিন্ন প্যানেল, তাহলে কি করবো স্যার, তখন বলবে যে পাশেরটা নিয়ে এত চিন্তা করো কেন, তুমি তো কি পাশেরটা ডিজাইন করতেছো, তুমি তো এইটা ডিজাইন করতেছো। তো ইন দ্যাট কেস এটা হবে। তো যাই হোক, আমরা আমরা দেখতে পাচ্ছি যে তাহলে আর এটা হচ্ছে না। আমরা যদি প্রশ্নটা পড়ি, a 4-storied residential building has flat plate floor system
having same panel size of 16 feet by 20 feet in each direction. 16 feet by 20 feet এটাতে যদি প্যানেল ডাইমেনশনের ছবি না দেওয়াও থাকে বুঝাই যাচ্ছে প্রথমটা হচ্ছে এক্স ডিরেকশন, পরেরটা হচ্ছে ওয়াই ডিরেকশন। All panels are supported by 12-inch square columns. Live load 40 psi, dead load consists of 25 psi of floor finish. Ceiling finish, floor finish হচ্ছে 25 psi and partition wall 70 psi. In addition to the self weight, অর্থাৎ এর সাথে ডেড লোডটা বাদ আছে, FC prime 4 FY 60 ডিজাইন করতে কি বলতেছে? ডিজাইন করতে বলতেছে S4 প্যানেল ডিজাইন করতে। কিন্তু উপরে দেখতে পাচ্ছ, তোমরা নিজেরা দেখবে এটা। Check whether slab satisfied the DDM limitations or not. মনে রাখবে টার্গেটেড প্যানেল কিন্তু S4 এর উপর ভিত্তি করে DDM লিমিটেশনস চেক করতে হবে কিন্তু এখন। সো DDM লিমিটেশনস তোমরা তোমাদের সাথে মিলাই নিতে পারো যে চেক করা আছে। আমরা চলে যাচ্ছি এখানে ক্যালকুলেশন অফ স্ল্যাব থিকনেস। স্ল্যাব থিকনেসে আমরা আগে বলেছি যে ফ্ল্যাট প্লেটে সবচেয়ে বড় থিকনেসটা দিতে হবে, সেটা ইন্টেরিয়র এক্সটেরিয়র যেই প্যানেলে সে আমাদের টার্গেট করুক না কেন। তো আমরা যদি ছবিতে তাকাই, আমার ইন্টেরিয়র এক্সটেরিয়র সব প্যানেলের সাইজ সেম। আমাকে বের করতে বলছে কি S4 প্যানেল, কিন্তু আমাকে দেখতে হবে যে সব প্যানেলের মধ্যে S4 প্যানেল আমাকে বের করতে বললো, যেহেতু ফ্ল্যাট প্লেটে অল থিকনেস সিমিলার, সেজন্য সবচেয়ে বড় প্যানেল খুঁজে বেড়াতে হবে। মনে করলাম আমার এই প্যানেলের থিকনেস, এই প্যানেলের ডাইমেনশন সবচেয়ে বড়, ডিজাইন করতেছি কিন্তু আমি একে, কিন্তু আমি দেখলাম এর সাইজ, এর ডাইমেনশন বড়, তাহলে আমি একে নিতে হবে। আবার ইন্টেরিয়র প্যানেলের থিকনেস ফর্মুলা একরকম, এক্সটেরিয়র আবার আরেক রকম, ওইটাও দেখতে হবে। এর অর্থ বের করার সময় এক্সটেরিয়র প্যানেলগুলোর দিকে নজর দিতে হবে এবং এক্সটেরিয়র প্যানেলের মধ্যে সবচেয়ে বড় প্যানেল সিলেক্ট করতে হবে, এটা হলো এক। সেকেন্ড, বাকি সব ইন্টেরিয়র প্যানেলের দিকে নজর দিবা এবং ইন্টেরিয়র প্যানেলের মধ্যে সবচেয়ে বড় ইন্টেরিয়র প্যানেলটা নিবা, দুইটার থিকনেস আলাদা আলাদা বের করে তার মধ্যে আবার বড়টা নিতে হবে। তুমি যে আমরা করতেছি প্যানেল, বাট আমরা যে প্রসিজারটা বললাম সেই প্রসিজার মেনটেন করতে হবে। ওকে, দেখো তাহলে এখন আমরা করতেছি কিন্তু এক্সটেরিয়র প্যানেল এটা, কিন্তু এক্ষেত্রে আমার সমস্ত প্যানেল সেম, সুতরাং বাকি এক্সটেরিয়র দিকে নজর না দিলেও চলবে। কিন্তু আমাকে দেখতে হবে যে ইন্টেরিয়র প্যানেল এ, যেহেতু সমস্ত ইন্টেরিয়র প্যানেল সেম, তাহলে যে কোনো একটা ইন্টেরিয়র প্যানেল নিলাম তাকে বের করব, আর যে কোনো একটা এক্সটেরিয়র প্যানেল নিলাম, এবং তাই করতেছে। খেয়াল করতে এক্সটেরিয়র প্যানেল, এবং আমার কিন্তু পেরিফেরিতে কোনো বিম নাই, মানে উইথাউট এজ বিম। এবং আমরা তোমাদের কিন্তু শিখাইছি যে ফর্মুলা গুলো কিভাবে বের করতে হয়, যে থিকনেস ফর্মুলা। খেয়াল করে দেখো এক্সটেরিয়র প্যানেল, আমার কিন্তু কোনো রকম পেরিফেরিতে বিম নাই, তার মানে এটা নিব। আমার FY হচ্ছে 60,000, আমার এক্সটেরিয়র প্যানেলের ফর্মুলা ln/30, আবার ইন্টেরিয়রটা নিচ্ছি, তাহলে ln/33। তোমরা তো বলবা স্যার এটা চেক করে কি লাভ, এটা নিলেই তো হয়, কারণ 30 দিয়ে ভাগ হচ্ছে। হ্যাঁ, এখন এটা নিলেই হবে। কেন? কারণ আমার প্যানেল সাইজ ইন্টেরিয়রও 16-20, এক্সটেরিয়র 16-20, কিন্তু না যদি হয়, কথার কথা এক্সটেরিয়র প্যানেলটা আমার মনে করো 12 আর 16, কিন্তু ইন্টেরিয়র প্যানেল ln/30 হলেও এর সাইজ আবার 20/25, তার মানে কি 33 দিয়ে ভাগ হলেও এটা আবার বড়ই হবে, কারণ প্যানেল সাইজ বড়। সুতরাং মুখস্থ মারা যাবে না কিছু। তো যাই হোক, আমরা ln/30 ln/33 কনসেপ্টটা নিয়ে আসতেছি অঙ্কে।
সেই কনসেপ্ট আমরা এখানে দিয়েছি। ফার্স্টে এলএন হচ্ছে বের করতে হবে। এলএন হচ্ছে তুমি যেই প্যানেলটা নিতেছো, ইন্টেরিয়র সিলেক্ট করছো অথবা এক্সটেরিয়র, তার ক্লিয়ার স্পান লং ডিউরেকশনের। এই পয়েন্টটা মাথায় রাখতে হবে। কিন্তু তুমি যেই প্যানেলটা নিতেছো, এক্সটেরিয়র ডিজাইন করতেছি আমি S4 এক্সটেরিয়র, কিন্তু আমি X4 নিলাম আরেকটা বড়, যেটা বড়, ওর ওর কিন্তু লং ডিউরেকশনের ক্লিয়ার স্পান। আমার সকল এক্সটেরিয়র সেম, সুতরাং S4 নিলাম। 20 ফিট, কিন্তু কলামগুলি হচ্ছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, তার মানে ক্লিয়ার স্পান হবে ফেস টু ফেস বাম পাশের কলাম থেকে 6 ইঞ্চি, ডান পাশের কলাম থেকে 6 ইঞ্চি, মানে 12 ইঞ্চি বাদ দিবে, মানে 1 ফিট, 19 ফিট। ফর্মুলাতে বসায় দাও। 8 ইন্টেরিয়র প্যানেল, এখানেও সবচেয়ে যে বড় যে ইন্টেরিয়র প্যানেলটা তুমি সিলেক্ট করছো, তার লং ডিউরেকশন ক্লিয়ার স্পান ফর্মুলা বসাও 7 ইঞ্চি। এইখানে দুইটার মধ্যে কম্পেয়ার করো, বড় যেটা 8, এবং সিলেক্ট করো বড় 8, এবং মিনিমাম যে তার সাথে কম্পেয়ার করে ওকে আছে কিনা এটা ভেরিফাই করবে। এরপর ইফেক্টিভ ডেপথ বের করে লং ডিউরেকশন শর্ট ডিউরেকশনে, তাহলে হয়ে যাবে। এরপর টোটাল লোড স্টেপ 2, টোটাল লোড এটা জানো যে 8 ইঞ্চি সিলেক্ট করছো, তার মানে ডেন্স ইউনিট অফ কংক্রিট, তো 100 PSF। এখন টোটাল ডেড লোড ফ্লোর ফিনিশ দেওয়া আছে 25, পার্টিশনাল দেওয়া আছে 70, সেলফ ওয়েট বের করছে 100, টোটাল হচ্ছে এত। আর লাইভ লোড তো আমরা আগেই দেওয়া আছে, লাইভ লোড দেওয়া আছে 40, তাহলে WT সমান 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড, 298 PSF। তো এই পর্যন্ত আমাদের আজকে, এবং অবশ্যই তোমরা দেখবা, কারণ আমরা মেজর যে কনসেপচুয়াল পয়েন্টগুলো আজকে আলাপ করছি অনলাইন ক্লাসে, আর ইচ্ছা করি করছি আজকে, কারণ এটা একটা রেকর্ডেড ভিডিও যাচ্ছে ক্লাসরুমে, তো ওটা দেখতে পাবো এই জন্য। এরপরে আর কিছুই নেই, বাকি শুধু মানে প্রসিডিউর যা আমরা শিখেছি তার উপর ভিত্তি করে খালি, যেমন আমরা শিখেছি হাউ টু ক্যালকুলেট কলাম স্ট্রিপ উইথ এন্ড মিডল স্ট্রিপ উইথ, সেটা ইমিডিয়েট স্টেপ 3 তে আছে। আমরা বললাম হয়ে যায়। কিভাবে টোটাল মোমেন্ট বের করব, কিভাবে সেই 3 মোমেন্টকে ইন্টেরিয়র নেগেটিভ, এক্সটেরিয়র নেগেটিভ, মিডল স্পান পজিটিভ, আবার প্রতিটাকে কিভাবে কলাম স্ট্রিপ, মিডল স্ট্রিপ, ওইটা জাস্ট টেবিল ইউজেস করে বের করব। তো এই পর্যন্ত যদি তোমাদের কারো কিছু বলার থাকে তাহলে বলতে পারো। কারো কিছু জিজ্ঞেস করার আছে আনমিউট করে নিবে যদি যেখানে না থাকে, আর না হলে তো আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করব।